সেটা হলো ফিলিপাইন জাতের আখ। 12 থেকে 16 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই পানিতেও যে আখ হয়, এটাই মূলত আমরা দেখানোর জন্য আসছি। এই ফিলিপাইন জাতের আখ করতে 1 বিঘা জমিতে কেমন খরচটা হতে পারে? আখটা রোপণ কোন মাসে করলে ভালো হয়? চাষটা ঝামেলা কেমন? এই পানির মধ্যে যেহেতু আখ এখানে হয়েছে, আমাদের এলাকায়ও আখ করা সম্ভব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাফ অ্যাগ্রোওয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন তুহিন। আপনারা দেখতে পাচ্ছেন একটা আখের খামারে আমি এখন দাঁড়িয়ে আছি এবং আমার পায়ের নিচে প্রায় হাঁটু পর্যন্ত পানি। এই পানিতেও যে আখ হয়, এটাই মূলত আমরা দেখানোর জন্য আসছি। আর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমাদের যে রাজবাড়ী জেলা, সেই রাজবাড়ী জেলাতে আমাদের পাট এবং পেঁয়াজের বিকল্প শুধু ধান হয়, এবং ধানের বাইরেও যে অন্য কোনো ফসল নিয়ে চিন্তা করা যায়, সেই চিন্তা থেকে আমি এখানে আসছি আপনাদের সাথে এই আখ চাষের বিষয়টা নিয়ে শেয়ার করতে। এবং এখানে যে আখটা দেখছেন, সেটা হলো ফিলিপাইন জাতের আখ, যেটা কিনা 12 থেকে 16 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আজকে আমরা কথা বলবো এরকম একজন সফল আখ চাষি, এই জয়পুরহাট জেলার কালাই উপজেলার যে পুনাট ইউনিয়ন, সেই পুনাট ইউনিয়নের 5 গ্রাম থেকে আমরা কথা বলবো মহাসিন ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য একটু সময় রেখেছেন, এজন্য। তো আজকে আপনার কাছে একটু পরামর্শ নিতে চাই যে আমাদের এলাকায় এইরকম আখ চাষ এখন বিরল, দেখা যায় না বললেই চলে। তো এই আখ চাষ সম্পর্কে আপনার কাছ থেকে একটু তথ্য জানতে চাই। এই যে আখটা রোপণ করেছেন, আর এখানে দেখেন পানি, এমনিতে যে আখ চাষ কিভাবে করতে হয় আমরা জানি না, তার উপর পানির নিচে কিভাবে আখ চাষ হয় সে সম্পর্কে দুটি কথা বলবেন। আপনি এই আখ চাষটা আসলে কোন সময় রোপণ করেছিলেন? এই আখটা এই আখটা আমার রোপণ করা ছিল ডিসেম্বরের শেষে, তখন খরা মৌসুম থাকে। জি। চারা রোপণ করার সময় খরা মৌসুমে ভালো হয়, তখন এই পানি থাকলে চারা হবে না। ওইটা 2 মাস, 2.5 মাস কি অথবা 3 মাস পর থেকে যখন গাছ বড় হতে শুরু করেছে, তখন থেকে পানি হওয়ার পরে এটা আর মারা যায় না, এরকম চলতে থাকে। তবে পানি যদি না থাকে জমিতে, তাহলে আখের ফলন হয় দ্বিগুণ ফলন হয় যদি পানি না থাকে। ধন্যবাদ। ভাইয়ের কাছ থেকে শুনলেন যে পানি না থাকলে বেশি ভালো হয়, আবার পানিতেও এই আখটা হবে। আখটা হওয়াতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র পানি যখন অধিক দিন থাকলে এই আখের রসটা একটু মিষ্টি কম হয়, তাই না ভাই? মিষ্টি কম হয়, হ্যাঁ একটু মিষ্টি কম হয়। তবে আবার যে খরার মৌসুম চলে আসে, আশ্বিন মাস পার হয়, কার্তিক মাস চলে আসে, জি জি, মানে নভেম্বর ডিসেম্বর, সাবেক মিষ্টি চলে আসে, আগের মতো মিষ্টি হয়। সেই মিষ্টি। তো ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে 1 বিঘা জমিতে এই রকম আখ চাষ করলে, এটা তো ফিলিপাইন জাতের আখ, এটা ফিলিপাইন আখ। এই ফিলিপাইন জাতের আখ করতে 1 বিঘা জমিতে কেমন খরচটা হতে পারে? ভাই টোটালে মানুষজন, খাদ্য, বীজ সব সহকারে A to Z 70 থেকে 80 হাজারের মধ্যে কভার হয়ে যায়। 70 থেকে 80 হাজার টাকা হলে টোটাল খরচটা কভার হয়ে যায় 1 বিঘা জমি। আর 1 বিঘা জমি থেকে কেমন ইনকামটা কেমন আসে আনুমানিক বলা যায়? ভাই 1 বিঘা জমি 2500 চারা লাগে। এখানে যদি কালে আপনি একটা চারা থেকে 4টা করে চারা হয় 10,000, এমনকি কোনো কোনো জমিতে 15,000 আখও আসে। আচ্ছা, সর্বনিম্ন যদি 30 টাকা করে ধরেন, 10,000 আখে 3 লাখ। আর যদি কালে আরো 2,000 আখ বৃদ্ধি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3.5 লাখ। আর যদি 40 টাকা করে আপনি এরকম সব করে আখে এরকম যদি মোটা করতে পারেন, 50 টাকা পাইকারি, 40 টাকা, 50 টাকা হলে তো 5 লক্ষ টাকা, তখন 5 লক্ষ টাকাও পার হয়ে যাবে আপনার, যদি এরকম করেন। 50 নিচে কোনো আখ পাবেন না ভাই। দর্শক ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, যদি এই রকম মোটা আমরা আখ করতে পারি, তাহলে এক একটা বাজারে পাইকারি সেল হবে 40 থেকে 50 টাকা। আর যদি তাই হয়, 10,000 আখ যদি 1 বিঘা জমিতে 10,000 আখ আমরা রোপণ করতে পারি, সেখানে 4 থেকে 5 লক্ষ টাকা 1 বিঘা থেকে ইনকাম করা সম্ভব। তো ভাই প্রথম পর্যায়ে আপনি যে এখান থেকে বীজতলা থেকে শুরু করে পরবর্তী পর্যন্ত কি ঝামেলা কেমন? এই চাষটা ঝামেলা কেমন? যে কোনো জিনিসের কষ্ট আছে। আমরা এখানে ধান আলু আবাদ করি, বছরে 3 বার হারভেস্ট করতে হয়, 3 বার রোপণ করতে হয়। ঝামেলা তো আছেই। আর এটা একবার রোপণ করলাম, কিন্তু খুঁটখাটে একটু কাজ করতেই হয়। যেমন বাঁশ খুঁটি দিতে হয়, সুতা দিতে হয়, পাতা মানে এরকম খুলে দিতে হয়, এরকম করে।
ওষুধ তার মানে দিতে হয়। ঝামেলা আছে অপেক্ষাকৃত কম, কারণ এটা এক বছরের ফসল, বছরের ফসল। বারবার কষ্ট করতে হয় না। হ্যাঁ, আর এই যে সুতাটা দিয়েছেন, এই সুতাটা দেওয়ার কারণ কি? এটা যেন পড়ে না যায়, ও, বাধা এই দিয়ে আগ রাখলে যাতে পড়ে না যায়। আগ যাতে পড়ে না যায়। মাঝে মাঝে যে খুঁটি দিয়েছেন দেখতেছি যে হ্যাঁ, বাঁশের না? এটার সাথে বাধা দেওয়া। এই খুঁটি কত ফিট পর পর বা কত হাত পর পর দিচ্ছেন? এটা আপনি 7 থেকে 8 হাত, 7 থেকে 8 হাত। তো এক বিঘা জমিতে কাটিং যতটুকু কাটিং লাগে, কয় পিস কাটিং লাগে? শতকে 100 পিস কাটিং আমরা ধরি, সেখানে লাগে 3300। 33 আর চারা হলে শতকে 85 পিস, সেই হিসাবে ধরে 2500 আমরা ধরি। 2500। হুম। তো দর্শক, এক বিঘা জমিতে ভাইয়ের তথ্য মতে 2500 কাটিং দিয়ে আমরা এক বিঘা জমিতে রোপণ করতে পারি। তো আপনার এই যে আখটা রোপণ কোন মাসে করলে ভালো হয়? অক্টোবর থেকে শুরু ডিসেম্বর পর্যন্ত করলে ভালো হয়। অক্টোবর থেকে শুরু ডিসেম্বর পর্যন্ত করলে ভালো হয়। আর হারভেস্ট করা যায় কোন মাসে? যদি Harvest অক্টোবরে আবার আমি রোপণ করি, অক্টোবরে করলে আরো ভালো। আর আপনি অক্টোবরের আগে করতে পারেন, সেপ্টেম্বরেও করতে পারি। সেপ্টেম্বরেও করতে পারেন। মানে যে মাসে রোপণ করবো তার আগে 10 মাসের মধ্যেই হারভেস্ট শুরু হয়। 10 মাস থেকে 10 মাস harvest থেকে শুরু হারভেস্ট হয়। শুরু হয়। তো এই যে কাটিং করেন, সেই কাটিং করার সময় আমি মনে করেন যে আমি রোপণ করার পর আমি কাটিং করব, তো এই কাটিং করার সময় এই আখের বয়স কত মাস বয়স হলে আর কাটিং করা শুরু করব? 8 মাস থেকে শুরু, 8 মাস থেকে 8 মাস থেকে শুরু করলে হয়। আচ্ছা আচ্ছা। তো ভাই, এই যে আপনার জমিটা, এই আখ করার ক্ষেত্রে সবচাইতে বেশি সতর্কতা কোনটা বলে মনে করেন আপনি? এখানে আখ চাষ যেমন সহজ তেমন কঠিনও আছে। কঠিন বিষয়টা হচ্ছে আপনি যে এই যে বাঁশখুঁটিটা দিছি, এটা কিন্তু একটা সাপোর্ট। আপনি ঝড় তুফানে কিন্তু একটা আখ লম্বা, একটা ঝড় তুফানে আসলে কিন্তু আখটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জি জি। যদি ওইটা আপনি রক্ষা করতে পারেন তাহলে আল্লাহর রহমত এই যে এইটা আর কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় না, কারণ এটা রোগ বালাই নাই। জি। মানে এক কথা শেষ। আপনি দেখেন একটা পোকা এখন দেখতে পাচ্ছেন আপনি। না না, কোনো পোকা নাই, খুব সতেজ। হ্যাঁ, সবচাইতে বড় কথা হলো আখ চাষের ক্ষেত্রে সেরকম কোনো ঝুঁকি নাই, শুধুমাত্র ঝড় বৃষ্টি যখন হয় তখন আখটা যাতে পড়ে না যায় সেই জন্য এইরকম যে খুঁটি, হ্যাঁ। 7 হাত পর পর খুঁটি দিয়ে তার সাথে এরকম সুতা বা কট দিয়ে পরপর এরকম বেঁধে দিতে হয়। এই যে একটা জ্বর, তারপরে এখানে বেঁধে দিতে হয়। এই সুতার বিকল্প হিসেবে বাঁশও দেওয়া যায়। এই যে এখানে দেখো, এই যে বাঁশও দেওয়া আছে, এরকম বাঁশ কাটিং করেও দেওয়া যায়। তো দর্শক, আমরা মোটামুটি এই আখ চাষ সম্পর্কে আমাদের মহসিন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু তথ্য ইতিমধ্যে জেনেছি। আরও যদি তথ্য জানার থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, এই পানির মধ্যে যেহেতু আখ এখানে হয়েছে, আমাদের এলাকায়ও আখ করা সম্ভব। আমরা সেটারই প্রস্তুতি নিতে আসছি। আমরা বাংলাদেশের যে কোনো মাটিতে আখ চাষ করতে পারি। যে ভাইয়ের কথা মতো বাংলাদেশের যে কোনো মাটিতে আখ চাষ সম্ভব, এবং ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ আমরা কাটিং নেওয়ার জন্য অর্ডার দিয়ে যাব। আর আপনাদের কাছে আমার একটা আবেদন, যে আমাদের এলাকায় শুধুমাত্র পাট এবং পাট, পেঁয়াজ এবং ধান, এই 3টা ফসলে আমরা কিন্তু খুবই আগ্রহী হই। এবং শুধু এক কেন্দ্রিক, যেমন পেঁয়াজেরটা আমরা বেশি আগ্রহী হই, এর কারণে মাঝে মাঝে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। যেমন এই বছরে যে সমস্ত পেঁয়াজ চাষির, অধিকাংশ পেঁয়াজ চাষি কিন্তু অনেকটা বলা যায় সর্বশান্ত হয়ে গেছে। সুতরাং এই পেঁয়াজ, পাট, ধান এগুলোর পাশাপাশি যদি আপনারা এরকম আখ বা এর মতো আরো অনেক ফসল নিয়ে চিন্তা করেন, তাহলে হয়তো আপনাদের ওই যে ঝুঁকিটা বা আপনাদের টেনশনটা ওটা দূর হয়ে যায়। তো আমাদের এই নতুন নতুন ফসলের ধারণা পেতে অথবা কোনো ইনফরমেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই যোগাযোগ করার জন্য একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা নক করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবার সর্বাঙ্গীন সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।